সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক আছো। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। এবং এই যে দুর্যোগকালীন সময়ে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ভিডিও ক্লাসে যুক্ত হতে পেরে নিজে গর্ববোধ করছি। এবং তোমরা সবাই কি থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা নতুন গত ক্লাসের আজকে হলো সপ্তম ক্লাস। আমরা ষষ্ঠ ক্লাসের ধারাবাহিকতায় আমরা নতুন বিষয় নিয়ে এবং তার সাথে রিলেটেড বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা ল অফ সাপ্লাই মানে যোগান বিধি এবং যোগানের স্থিতিস্থাপকতা, যোগান বিধি এবং যোগানের স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো আমরা মাইক্রো ইকোনমিক্স এর অনেকগুলো বিষয় নিয়ে পড়ছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা মাইক্রো ইকোনমিক্স এর যে উপাদানগুলো, যে ইন্ডিকেটর, যে টপিক গুলো আমরা পড়াশোনা করছি, আলোচনা করছি, সেগুলোর সাথে আমাদের বিজনেস ম্যানেজমেন্টের একটা গভীর সম্পর্ক আছে। আমরা সেটাই খোঁজার চেষ্টা করব। এই থিওরি গুলো আমরা পড়বো এবং তার সাথে আমরা বিজনেসে অ্যাপ্লাই করতে পারি কি করে, ম্যানেজমেন্টে, অ্যাকাউন্টিং এ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, মার্কেটিং এ, প্রাইজিং এর ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা সেটা প্রয়োগ করার চেষ্টা করব। এই জন্যই মূলত মাইক্রো ইকোনমিক্স পড়া। তাহলে দেখি আজকে আমাদের আলোচনাতে, আলোচ্য সূচিতে কি বিষয়গুলো আছে, আমরা যে আলোচনার ডালা নিয়ে এসেছি সেখানে আমাদের কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। শিক্ষণ ফল প্রথমে দেখি। আজকে আলোচনার শেষে তোমরা কি যোগান বিধি ব্যাখ্যা করতে পারবে, যোগান রেখা অঙ্কন করতে পারবে, যোগান বিধি ব্যতিক্রম এবং অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে, মানে যোগান অপেক্ষক, যোগান রেখা স্থানান্তরের কারণ ব্যাখ্যা করতে পারবে, যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয় তা ব্যাখ্যা করতে পারবে, যোগানের বিভিন্ন স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করতে পারবে এবং বাজার ভারসাম্য নির্ধারণ করতে পারবে। তাহলে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচ্য সূচি, শিরোনাম আর তোমাদের শিক্ষণ ফল। আমরা এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে থাকবো। প্রথমেই আসি ল অফ সাপ্লাই, যেটাকে আমরা যোগান বিধি বলি। আসলে যোগান বিধি কি? যোগান যেটা, যোগান বিধি একটা সম্পর্ক। কার সম্পর্ক? দাম এবং যোগানের। দামের সাথে যে যোগানের একটা সম্পর্ক আছে, সেটা যখন একটা বিধির সাহায্যে প্রকাশ করা হয় সেটা হলো যোগান বিধি। তার মানে দাম বাড়লে নরমালি যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এটাই হলো যোগান বিধি। অধ্যাপক মার্শাল প্রথম এই যোগান বিধির ধারণাটা ব্যক্ত করেছেন, ওই জন্য তিনি প্রবক্তা। এবং সবকিছু যদি যোগানের ক্ষেত্রে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা যদি, চাহিদা, রুচি, পছন্দ, এগুলো যদি স্বাভাবিক থাকে, উৎপাদন খরচ, তাহলে কোন দ্রব্যের দাম বাড়ে তবে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এইটাই, এই যে দাম এবং যোগানের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্ক যখন আমরা প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি যোগান বিধি। তার মানে দাম এবং যোগানের মধ্যে ক্রিয়াগত সম্পর্কই হলো যোগান বিধি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো নিচে নিচে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে কি রকম, কিউএস যোগান এফপি। তাহলে ব্যাপারটা হলো যে এস ধরবে এস, তাহলে কিউএস কোয়ান্টিটি, এস এর যোগান, যোগানের পরিমাণ কি করবে, দামের উপর নির্ভর করবে। এস এর যোগান, এস যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে এস এর যোগান তার দামের উপর নির্ভর করবে। তার মানে এই দাম এবং যোগানের মধ্যে যে সম্পর্ক, ক্রিয়াগত সম্পর্ক, সেটাই হলো যোগান বিধি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসি একটা যোগান বিধিতে, ল অফ সাপ্লাই একটা যোগান বিধি কি করে আমরা অঙ্কন করব, রেখা, যোগান রেখা, এবং একটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন বা এদের মধ্যে পার্থক্য। তাহলে এখান থেকে আমরা কত ধরনের বিষয় বলছি, ল অফ সাপ্লাই আঁকা
বা একটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন বা যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য। তাহলে এইরকম প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে আমরা কি দেখো, আমরা বাম সাইডে একটা কি দেখেছি, একটা টেবিল দেখেছি, এটা কাল্পনিক যোগান সূচি, এটা তোমরা ইচ্ছা মতো তৈরি করবে। আর ডান দিকে হলো যোগান রেখা অঙ্কন করেছি। কিভাবে করেছি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দাম যখন 1 টাকা, তখন যোগান হলো ছিল কি 5 ইউনিট, 2 টাকা 10 ইউনিট বাড়ছে, দামও বাড়ছে, 3 15, 4 20, 5 25, 6 30। তাহলে আমরা অঙ্কন করব কি করে, দেখো 1 এ 5, এই সাইডে প্রাইস, ঠিক আছে, লম্ব এবং হরিজন্টাল সাইজে হলো সাপ্লাই। তাহলে 1 এ 5, এই যে 1 এ 5, তাহলে এই জায়গাতে, আর 2 এ 10 এই পয়েন্ট, তারপরে 3 এ 15 এই পয়েন্ট, 4 এ 20 এই পয়েন্ট, 5 25 এই পয়েন্ট, 6 30 এই পয়েন্ট। এইগুলো যদি আমি অঙ্কন করি তাহলে সেটা একটা যোগান রেখা হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু আসি আমরা বোর্ডে আসি। তাহলে দেখো কিরকম হতে পারে, আমরা যোগান রেখাটা এইভাবে অঙ্কন করব, এইরকম, ঠিক আছে। তাহলে ও এক্স ও ওয়াই অক্ষ আমরা অঙ্কন করলাম। ও এক্স, ঠিক আছে। তাহলে এটা দাম, দাম এটা পরিমাণ, পরিমাণ, ঠিক আছে। তাহলে দাম এবং পরিমাণ, ধরো 1 টাকা 2 টাকা 3 টাকা, তাহলে 1 যদি হয় তাহলে ধরো এরকম 1 2 2 এরকম, Q1 Q2 Q3, তাহলে 3 4 5 6, 2 3 Q3 Q4 Q5 Q6, তাহলে এইরকম হলো। তাহলে এই যে পয়েন্ট গুলো হলো, এই পয়েন্ট গুলো আমরা যদি যোগ করে দিই তাহলে এটা এস এস ড্যাশ, এইটা হলো যোগান রেখা অঙ্কন হলো। তাহলে একটা যদি টেবিল থাকে, টেবিলের মান ধরে ধরে এইভাবে অঙ্কন করে আমরা যদি যোগ করে দিই তাহলে সেটা হলো যোগান রেখা। তাহলে একটা যোগান সূচি, একটা কাল্পনিক তুমি তৈরি করে নিবে। যেরকম এটা 1 এ হলো 1 ইউনিট ছিল, তাহলে 2 এ 2 ইউনিট, এগুলো ইউনিট গুলো এইরকম দাও। 1 টাকাতে এখানে দাও 5 8 10 15 20 25 এরকম দিতে পারো, কোনো সমস্যা নাই। ইচ্ছে মতো দাম বাড়ার সাথে সাথে সেগুলো বাড়িয়ে দাও, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এইটা, তাহলে আমরা একটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা আমরা অঙ্কন দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসি পরবর্তী স্লাইডে, কিভাবে যোগান বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম কিভাবে হয় সেইটা আমরা দেখব। সীমাবদ্ধ যোগান, পুরাতন মুদ্রা বা দুর্লভ বস্তু। এখন এমন কোন বিষয়ের, এমন কোন দ্রব্যের যোগান যেটা দাম যদি বাড়েও কিন্তু যোগান বেশি দেওয়া সম্ভব নয়। পুরাতন মুদ্রা, যে মুদ্রাগুলো অচল হয়ে গেছে, খুব দুর্মূল্য, সেগুলো যতই দাম বাড়ুক, পুরাতন মূর্তি, অ্যান্টিকের জিনিসগুলো, দুর্লভ কোনো চিত্র, এগুলো দাম বাড়লেও আমরা সেগুলো যোগান বাড়াতে পারি না। সেক্ষেত্রে যোগান বিধিটা কাজ করে না। শ্রমের যোগান, শ্রমের যোগানটাও সীমাবদ্ধ। আমরা ইচ্ছা করলেই শ্রমে, আমাদের দেশে লোক সংখ্যা আছে, শ্রমের যোগান বাড়াতে পারি। ধরো নিউজিল্যান্ডে বা আরো অনেক যেগুলো দেশে লোক সংখ্যা কম, সেগুলো দাম বাড়ালো, শ্রমের মজুরি বাড়ালেও আমরা সেই যোগান বাড়াতে পারি না। দাম পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে যদি দাম পরিবর্তনের আরো বেশি সম্ভাবনা থাকে তাহলে যোগান বাড়ে না, দাম বাড়লে যোগান বাড়ে না। তার মানে কি, আরো বেশি পাবার আশায় তখন যোগান সাপ্লাইটা বাড়ে না, রেখে দেয়। প্রাকৃতিক অবস্থা, প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি
ঝড় ঝন্ডা মহামারী বিভিন্ন কারণে যদি প্রাকৃতিক কারণে প্রোডাকশনটা লস হয়, প্রোডাকশনটা খারাপ হয়, তাহলে কি হবে? তাহলে দাম বাড়লেও আমরা যোগান বাড়াতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে যোগান বিধির ব্যতিক্রম উৎপাদন খরচ। উৎপাদন খরচ যদি বেড়ে যায় কোনো প্রোডাক্টের হঠাৎ করে, তাহলে দাম বাড়লেও আমরা সে যোগান বাড়াতে পারবো না। পরিবহন সমস্যা, পরিবহন সমস্যার কারণে হতে পারে কোনো পরিবহন সমস্যা আছে, আমরা মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারছি না হরতাল বিভিন্ন কারণে, দাম বাড়লেও আমরা কিন্তু সেখানে যোগান পৌঁছাতে, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে পরিবহন সমস্যা বা যে কারণেই হোক পরিবহনের সমস্যার কারণে কারণ যদি হয়, তাহলে সে কারণে আমরা যদি সে কাঁচামাল আনা নেওয়া করতে পারছি না বা ফিনিশ গুড আমরা দিতে পারছি না সেখানে যেখানে চাহিদা আছে, তাহলে এটা যোগান বিধি এখানে কাজ করবে না। অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা অর্থের অভাবে প্রোডাকশন করা যাচ্ছে না, অর্থনীতির অভাবে আমরা প্ল্যান তৈরি করতে পারছি না, কাঁচামাল কিনতে পারছি না বা শ্রমিকের মজুরি দিতে পারছি না, এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে আমরা সেখানে যোগান বিধি কাজ করে না, মানে দাম বাড়লেই আমরা যোগান বাড়াতে পারি না এইরকম ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি সাপ্লাই ফাংশন, যোগান ফাংশন। যোগান ফাংশনটা কি হয়? দামের সাথে যোগানের সম্পর্ক, ঠিক আছে? তাহলে দামের উপর যোগান নির্ভর করে। প্রথমে দেখো একটা সিঙ্গেল ফাংশন দেওয়া আছে যেটা আমরা দেখালাম, কিউএস সমান সমান এফপি। তাহলে কিউএস হলো যোগানের পরিমাণ, পি হলো দাম, আর এফ হলো অপেক্ষক। তাহলে দাম এবং যোগানের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে যখন আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করি সেটাই হলো যোগান অপেক্ষক। ক্লিয়ার? এখন এখানে প্রথম ইকুয়েশনে কি হয়েছে, অপেক্ষকে আমরা শুধু খালি দামের উপর যোগান নির্ভরশীল, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে দাম ছাড়াও আরো অনেকগুলো ভেরিয়েবলের উপর যোগান নির্ভরশীল হতে পারে। আমরা দ্বিতীয় এস এক্স, সাপ্লাই এক্স, মানে এক্স প্রোডাক্টের যোগান নির্ভর করছে কি, প্রাইস অফ এক্স, এক্স এর দাম একটা তো আছে, পিওয়াই, পিওয়াই প্রাইস অফ রিলেটেড কমোডিটিস। তাহলে এক্স প্রোডাক্টের রিলেটেড যে পণ্য আছে তার উপর নির্ভর করছে। বাজারে ধরো তুমি কোনো সাবান কিনতে গেছো, যে কোম্পানির সাবান, যদি ওই কোম্পানির সাবানের কাছাকাছি অন্য যে কোম্পানিগুলো আছে সেই সাবানগুলো, একই মানের সাবানগুলো যদি দামের উপর ওটার যোগান নির্ভর করে। ক্লিয়ার? বোঝা গেছে? এ প্রাইস অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, তাহলে ওই যে যোগানটা দিব এক্স পণ্য, তো এক্স পণ্যের যে প্রোডাকশন আছে, প্রোডাকশন ফ্যাক্টর, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই ধরনের যে প্রোডাকশনের উপকরণগুলো জোগাড় করতে আমার কাঁচামাল থেকে শুরু করে আরো অন্যান্য উপকরণের প্রাইস কেমন তার উপর নির্ভর করে। টেকনোলজি, আমি টেকনোলজি কেমন ব্যবহার করছি, আমি যদি টেকনোলজি এমন হয় খুব দ্রুত উৎপাদন করতে পারছি, কম খরচে উৎপাদন করতে পারছি, ম্যানুয়াল উৎপাদন নয়, তাহলে যোগান দেওয়াটা সহজ। কিন্তু যদি আমার এমন হয় যে আমার প্রোডাকশনটা আমার ম্যানুয়ালি, তাহলে সেখানে কিন্তু সমস্যা। তারপরে কি, যে গোল অফ জেনারেল অবজেক্টিভস অফ প্রোডিউসার, যারা উৎপাদন করছে তাদের লক্ষ্য কি, মার্কেটটা কন্ট্রোল করা বা কম প্রোডাক্ট উৎপাদন করে বাজারে দেওয়া, না বেশি? তাহলে যদি তাদের টার্গেটটা হয় বেশি কাস্টমারকে ধরা, তাহলে তারা প্রোডাকশনে সাপ্লাই দিবে। আর যদি মনে করে তারা প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য অনেক সময় যোগান বাড়ায় কমায় এরকম করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সাপ্লাই ফাংশনে দেখলাম পরবর্তীতে ওই পণ্যের দাম, তারপরে ওর রিলেটেড কমোডিটিস দাম, মানে সমসাময়িক যে যে পণ্য বা ওই ধরনের পণ্য যেগুলো আছে, সাবান একাধিক সাবান হতে পারে, পেস্ট হতে পারে, এই ধরনের, যেরকম এটা কলম, এই কলম একই কোম্পানির না, বিভিন্ন কোম্পানির আছে, রেড লিগ বিভিন্ন আছে, তাহলে সেই কোম্পানির অন্যান্য প্রোডাক্ট গুলো দামের উপর নির্ভর করে। তারপরে কি হয়, উৎপাদনের উপকরণগুলো টেকনোলজির উপর এবং গোল, মানে উৎপাদনকারী কি লক্ষ্যে চলছে তার উপর নির্ভর করে। তাহলে আমরা এতক্ষণ আমরা সাপ্লাই ফাংশনটা বুঝলাম। এখন যোগান রেখা স্থানান্তরের কারণ, যোগান রেখা চেঞ্জ হয়ে যায় কি করে। প্রিয় শিক্ষার্থী, ডান দিকে একটা চিত্র দেখো, মাঝখানে যেটা আছে এস এস, এটা একটা যোগান রেখা, ঠিক আছে? এই এস এস থেকে দেখো এস এস ড্যাশ বাঁ দিকে চেপে আসছে, আবার ডান দিকেও আবার চেপে গেছে, এস ড্যাশ ড্যাশ আর এস ড্যাশ ড্যাশ। তাহলে মূল ব্যাপারটা হলো কি, কি কারণে শিফটিং হয়? ফার্মের সংখ্যা, ফার্মের সংখ্যা যদি বাড়ে তাহলে যোগান বাড়বে,
আর ফার্মের সংখ্যা যদি কমে তাহলে যোগান কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো এই পরিমাণ যখন, তখন M1 কোয়ান্টিটি ছিল যোগান, এই পরিমাণ যখন তখন এইটুক, আর এখানে যখন এইটুক, তাহলে এই যে যোগান রেখা শিফটিং হচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে আবার বাঁ দিকে চলে যাচ্ছে। যোগান কমে যাওয়া এবং বেড়ে যাওয়া নির্ভর করবে ফার্মের সংখ্যা। ফার্মের সংখ্যা যদি বাড়ে প্রোডাকশন বাড়বে, তাহলে যোগান বাড়বে। ফার্মের সংখ্যা যদি কমে যায় তাহলে প্রোডাকশন কমে যাবে, যোগান কমে যাবে। এখন ব্যাপারটা হলো, যদি এমন হয় কর আরোপ, কর যদি আরোপ করা হয় তাহলে কি হবে? দাম বেড়ে যাবে। কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে, চাহিদা কমে গেলে যোগান কমে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? সরকার যদি ট্যাক্স আরোপ করে তাহলে কোনো পণ্যের দাম বেড়ে যায়, দাম বেড়ে গেলে তাহলে চাহিদা কমে যায়, চাহিদা কমে গেলে স্বাভাবিক প্রডিউসাররা তখন বেশি যোগান করতে চায় না। এমনি দাম চাহিদা কমে গেছে, তারপর যদি আবার যোগান বেশি বাড়ায় দেয় তাহলে আরো দাম কম, আরো লস হতে পারে, আবার দামটা কমে যেতে পারে, তাদের প্রফিট মার্জিনটা কমে যেতে পারে। কথা কি বোঝা গেল? ভর্তুকি প্রদান, ভর্তুকি প্রদান করলে হয় কি, কোনো জিনিসের দাম কমে যায়। দাম যখন কমে যায় নরমালি চাহিদা বাড়ে, কিন্তু দাম যখন কমে যায় তখন আবার সরবরাহকারীরা, যোগানদারেরা যোগান দিতে পছন্দ করে না। ক্লিয়ার? প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন হলে, যদি ডেভেলপমেন্ট হয় তাহলে যোগান বাড়ে, আর প্রযুক্তির ডেভেলপমেন্ট না হলে যোগান, চাইলে যোগান ম্যানুয়ালি উৎপাদন হলে যোগান বাড়ানো যায় না। আভ্যন্তরীণ বহিস্থ অর্থনৈতিক সুবিধা, আভ্যন্তরীণ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ এবং বাইরের যে অর্থনৈতিক সুবিধার উপর নির্ভর করে যোগান বাড়াবে না কমাবে। দীর্ঘমেয়াদে যোগান কিন্তু খুব কম রাখা যায় না, একটা স্বাভাবিক সার্টেন লেভেল। দীর্ঘমেয়াদের জন্য যোগান, স্বল্পমেয়াদী যোগানের চিত্র একরকম হয়, দীর্ঘমেয়াদে একরকম হয়। দীর্ঘমেয়াদে কোনো কোম্পানি যদি দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চায় তার যোগান বাড়াতেই হবে, সে স্বল্প যোগান নিয়ে থাকতে পারবে না, কারণ সে বাজারে টিকে থাকতে হলে তার মার্কেট দখল করতে হবে। ক্লিয়ার? এইসব কারণে যোগান রেখা স্থানান্তর হয়ে যায়। আমরা আসি পরবর্তী, যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়? আমরা যোগান রেখা দেখেছি, এখানেও ডান দিকে ঊর্ধ্বগামী। ডান দিকে ঊর্ধ্বগামী কেন হয়? যোগান বিধির প্রভাবে। যোগান বিধিতে কি বলা ছিল? যোগান বিধিতে বলা ছিল দাম বাড়লে যোগান বাড়ে। যেরকম দেখো P1 P ড্যাশ ড্যাশ, তখন যোগান এই পরিমাণ ছিল ON, আবার P পরিমাণ দাম বেড়ে গেল, যোগান বাড়লো, তারপরে আরেকটু দাম বাড়লো, যোগান বাড়লো। যোগান বিধির প্রভাবে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এই জন্য যোগান রেখা ডান দিকে হয়। মুনাফার প্রত্যাশা, উৎপাদনকারী যখন মুনাফার প্রত্যাশা করে তখন বেশি বেশি পণ্য বাজারে যোগান দেয়, যোগান দিলে বিক্রি হবে, যোগান না থাকলে তো বিক্রি হবে না। সে প্রোডাকশন যদি বেশি করে তাহলে যোগান দিবে বেশি, তাহলে মুনাফার প্রত্যাশা যদি করে তাহলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। প্রান্তিক খরচের ভূমিকা, প্রান্তিক খরচের ভূমিকার কারণে যোগান রেখা ডান দিকে হয়। প্রান্তিক খরচের ভূমিকা মানে যখন আমরা অতিরিক্ত একক উৎপাদন করি আমাদের প্রোডাকশন কস্ট তুলনামূলক কমে যায়, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের প্রোডাকশন কস্ট কমতে থাকে। ঠিক আছে? আমরা যখন একটা স্বল্প পরিমাণে করি ফিক্সড কস্ট কিন্তু নির্দিষ্ট থাকে, ভেরিয়েবল কস্ট আলাদা হয়। তা এখন ধরো যে একটা রোমে আমি 5 জন আছি, 5 জনের জন্য যে খরচ, একজন থাকলেও সেই খরচ। যদি সেখানে 7 জন থাকি তাহলে তার টোটাল এভারেজ কস্ট কিন্তু কমে যাবে। তার মানে প্রান্তিক খরচ, অতিরিক্ত একক যখন আমরা ব্যবহার উৎপাদন করতে থাকি তাহলে সেখানে আমাদের খরচগুলো কমতে থাকে, প্রফিট বাড়তে থাকে। সেই কারণে আমাদের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। প্রান্তিক খরচের ভূমিকা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে? তারপর কি? যোগানের স্থিতিস্থাপকতা। যোগানের স্থিতিস্থাপকতা আমরা কি সেইটা আমরা এখন দেখব। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা বলতে দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় এটার ক্যালকুলেশন করাটাই হলো যোগানের স্থিতিস্থাপকতা। তার মানে দাম যে হারে পরিবর্তিত হয় যোগান সেই অনুপাতে কি রকম পরিবর্তিত হয় এইটার প্রকাশই হলো, এইটার হিসাব করাটা হলো যোগানের স্থিতিস্থাপকতা। তার মানে দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের শতকরা কি রকম পরিবর্তন হচ্ছে সেটাই হলো যোগান স্থিতিস্থাপকতা। তার মানে দামের পরিবর্তনের ফলে যোগান কি রকম সাড়া দিচ্ছে, মানে যোগানদার এবং যোগান সাড়া দিচ্ছে, সেটা হলো যোগান স্থিতিস্থাপকতা।
স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি যোগানের আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড দামের আপেক্ষিক পরিবর্তন। কথা কি বোঝা গেল? তাহলে এইটা আমরা কিভাবে ইলাস্টিসিটি, যোগানের স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা আমরা হিসাব করব, একটু লক্ষ্য করো। Elasticity of supply, elasticity of supply, percentage change in supply, supply divided percentage change in price। কথা কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? তাহলে আমরা একটু আসি, এখানে দেখো ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তাহলে সাপ্লাই আমরা কি করে পাবো? সাপ্লাই স্থিতিস্থাপকতা, পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই। তাহলে সাপ্লাইয়ের আপেক্ষিক পরিবর্তন কি হারে পরিবর্তিত হচ্ছে সেটাকে দামের পরিবর্তনের শতকরা হার দিয়ে যদি, তাহলে সাপ্লাইয়ের যোগানের শতকরা পরিবর্তনের হারকে যদি দামের শতকরা পরিবর্তনের হার দিয়ে ভাগ দিই, তাহলে আমরা যোগানের স্থিতিস্থাপকতা পাবো। ক্লিয়ার? যোগানের স্থিতিস্থাপকতা, তাহলে তার মানে দামের পরিবর্তনের সাথে যোগান কি রকম সাড়া দিচ্ছে সেটাই হলো যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যোগানের স্থিতিস্থাপকতাটা আমরা দেখলাম। এখন আমরা আসি যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ গতদিনে আমরা দেখেছি, আজকে তাহলে আমরা দেখছি যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তাহলে দেখো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ, প্রথম হলো এককে সমান বা একক স্থিতিস্থাপকতা। তার মানে দাম যে হারে পরিবর্তিত হয়, দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি সে হারে পরিবর্তিত হয়, তাহলে দামের পরিবর্তনের হার এবং যোগানের পরিবর্তনের হার যদি সমান হয়, তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে তাহলে কি হবে? এখানে যদি যোগানের পরিবর্তনের হার 20% হয় আর প্রাইসের পরিবর্তনের হার যদি 20% হয়, তাহলে স্থিতিস্থাপকতা কি 1 হবে। তাহলে কি হবে? ইলাস্টিসিটি অফ সাপ্লাই এককের সমান, এককের সমান। কথা কি বোঝা গেল? এখানে দেখো P থেকে P1 এখানকার ডিফারেন্স M থেকে M1 এর, এই ডিফারেন্স যদি সমান হয় তাহলে সমান হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে, তাহলে এইটা আমরা এতে ক্যালকুলেশন করলাম। চিত্রে দেখি, আমরা গত দিনে দেখেছি, দেখো লক্ষ্য করো, শিক্ষার্থী এস এস ড্যাশ যোগান রেখা, তাহলে এইদিকে হলো দাম, এইটা হলো যোগান, যোগান পরিমাণ। এখন মূল হলো এই যে এই পরিমাণ যখন দাম P1 P0 P1, ঠিক আছে, এটা M M1। তাহলে বিষয় হলো এই যে এইটুকের পরিবর্তনের হার আর এইটুকের পরিবর্তনের হার যদি সমান হয়, তাহলে এই পরিবর্তনের হারকে যদি এই পরিবর্তন, এটা যোগানের পরিবর্তনের হার, তাহলে এই হার ডিভাইডেড এই হার, ঠিক আছে, এই যে M1 থেকে M2 এর এইটুকের পরিবর্তন যে হয়েছে তাকে যদি এই পরিবর্তন দ্বারা ভাগ দিই, যদি 1 হয়, তার মানে এই পরিবর্তন সমান এই পরিবর্তন, এই দুটো পরিবর্তন যদি সমান সমান হয়, তাহলে একই সংখ্যা উপরে নিচে হলে পারে, তাহলে 1ই হবে। তাহলে এইটুকের পরিবর্তনকে এইটুকের পরিবর্তন দ্বারা ভাগ দিব, দিয়ে যদি 1 হয়, তাহলে এটা সমান এটা, যদি এখানে যে হারে পরিবর্তন হচ্ছে এখানে যদি 20% হয়, এখানেও যদি 20% হয়, তাহলে 1ই হবে। ক্লিয়ার? তাহলে এককের সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আসি পরের বিষয়ে আসি, আমরা এককের সমান দেখলাম। তারপরে দেখো এককের অধিক স্থিতিস্থাপক, তাহলে এখানে আর কিছু নয়, দাম যে হারে বাড়ছে তার চেয়ে যদি যোগান বেশি হারে বাড়ে, তার মানে এই জায়গার ডিফারেন্সটা যদি বেশি হয়,
মানে যোগান দাম যেটুক হারে, দাম ধরো 20% বাড়লো আর যোগান হলো 30% বা তার চেয়ে বেশি, তাহলে এটা এইরকম হয়ে যাবে। তাহলে দেখো আমরা ইয়েতে আসি, তাহলে ধরো এখানে আমাদের যদি এইরকম হয়, শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে কি হলো P1 P M1 M, ওই একই রেখা থাকলো, তাহলে S S ড্যাশ, তাহলে আমরা কি বলেছি একক অপেক্ষা বেশি। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো এইখানে পরিবর্তনের হার কে এই পরিবর্তন দিয়ে ভাগ করব, তাহলে এখানে গ্যাপটা বেশি, এটা যদি 20% হয় আর এইটা ধরো যে 35% বা 30%, তাহলে 35 কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে একের তো বেশি হবে, একের বেশি হবে, 1 প্লাস হবে 1 পয়েন্ট সামথিং, তাহলে একক অপেক্ষা অধিক হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে মূল কথা হলো আমরা দাম যে হারে বাড়ছে তার চেয়ে যোগান বেশি হারে বাড়বে, সমান হারে নয়। সমান হলে এককের সমান হবে, আর যখন দামের চেয়ে যোগানের এইটুকু এই দামের চেয়ে যোগানের পরিবর্তনের হার বেশি হবে তখন একক অপেক্ষা অধিক হবে। ক্লিয়ার? এখন আমরা পরের পরের স্লাইডে আসি, দেখি আমরা দেখো একক অপেক্ষা কম, একক অপেক্ষা কম, দেখো এই যে, তাহলে একক অপেক্ষা কম মানে দাম যে হারে বাড়বে তার কম হারে বাড়বে যোগান, মানে আমরা আগেরটা যেটা দেখলাম তার উল্টোটা। তার মানে যদি দাম 35% বাড়ে বা 30% বাড়ে কিন্তু যোগান বাড়ছে 20%, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হবে। দেখো এই যে P থেকে P1 এর গ্যাপটা বেশি আর M থেকে M1 এর গ্যাপটা কম, তাহলে M1 এর গ্যাপটা যেহেতু M থেকে M1 এর গ্যাপটা কম সেহেতু এটা ছোট, উপরে ছোট আর নিচে বেশি, তাহলে ছোটকে বড় দ্বারা ভাগ করলে পারে একের চেয়ে মান কম হয়ে যাবে, তাহলে একক অপেক্ষা কম স্থিতিস্থাপক হবে। ক্লিয়ার? এখন তাহলে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকটা বুঝতে পারলে, তার মানে দাম বেশি হারে বাড়বে, ধরো দাম 30% হারে বাড়লো কিন্তু যোগান বাড়লো 20%, তাহলে একক অপেক্ষা কম হবে, মানে দামের চেয়ে যোগানের হার কম। অসীম স্থিতিস্থাপক, অসীম স্থিতিস্থাপক আর কিছু না, দাম পরিবর্তন হচ্ছে না বা সামান্য পরিবর্তনে যোগান যদি বাড়তে থাকে, তাহলে চিত্রটা দেখো কিরকম হবে, দাম বাড়ছে না ঠিকই আছে, যোগান কিন্তু বেড়ে যাচ্ছে, দাম বাড়ছে না কিন্তু যোগান বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দাম বাড়ছে না। চাকরির বাজারে যেমন বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে বেতন টেতন না বাড়লেও চাকরি প্রার্থী যারা তাদের যোগান বেড়ে যাচ্ছে, একটা পোস্টে সার্কুলার হলে দেখা যাচ্ছে সেখানে অনেক ক্যান্ডিডেট, তার মানে শিক্ষিত জনগোষ্ঠী, যোগান বেড়েছে কিন্তু তার দাম বাড়েনি, বেতন ভাতা না বাড়লেও পোস্ট বাড়েনি, কিন্তু না বাড়লেও দেখা যাচ্ছে তাদের যোগান বেড়ে গেছে। তাহলে এটা অসীম, অসীমের মতো, মানে দাম বাড়ছে না কিন্তু যোগান বেড়ে যাচ্ছে, ক্রমাগত বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে মানে দাম বাড়ছে না, যোগান বাড়ছে। তাহলে দেখো চিত্রগুলো M থেকে M1 চলে গেল। শূন্য স্থিতিস্থাপক, এইটা তার উল্টাটা, দাম পরিবর্তন হচ্ছে কিন্তু যোগান বাড়ছে না, যোগানই নাই, ঠিক আছে, দাম বাড়ছে না। এই যে P1 থেকে P গেল, দামের পরিবর্তন হচ্ছে কিন্তু যোগান বাড়ছে না, এই যে যোগান, এই যে SS রেখা, এই যে এই রেখা দেখতে পাচ্ছ, কার্সার দিয়ে আমি দেখাচ্ছি, এই রেখাটা চলতে আছে, ঠিক আছে, তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বিষয়টা বোঝা গেল, তাহলে শূন্য স্থিতিস্থাপক, তার মানে আমার যোগানের কোনো পরিবর্তন নাই, জিরো। তাহলে উপরে যদি জিরো হয়, জিরোকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে জিরোই হবে। তাহলে এই হলো আমাদের 4 ধরনের যোগানের স্থিতিস্থাপকতা, এককের সমান, একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা কম, ইনফিনিটিভ, অসীম এবং শূন্য। এই 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা যোগানের ক্ষেত্রে দেখলাম। এখন প্রিয় শিক্ষার্থী,
আমরা এখন আসি বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য নির্ধারণের বিষয়। তাহলে বাজার ভারসাম্য আমরা নির্ধারণ করব কি করে? বাজার ভারসাম্য কিছু না, চাহিদা এবং যোগানের সমতা বিন্দু। বিষয় হলো বাজারে যে চাহিদা এবং যোগান আছে, যোগান রেখা এবং চাহিদা রেখা যখন একটা জায়গাতে সেট করে, সেই জায়গা সেই বিন্দুতেই ভারসাম্য নির্ধারিত হয়। তাহলে মোট কথা এইটুকু জানো, আমরা চিত্রে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে সেট করে সেখানেই হলো বাজার ভারসাম্য নির্ধারিত হয়। দেখো রেড মার্ক দিয়ে কি করা আছে? বাজারে দ্রব্যের চাহিদা বেশি, যোগান কম, তাহলে দাম বাড়বে। মানে বাজারে কেনার লোক অনেক বেশি কিন্তু জিনিসপত্র নাই কম, তাহলে সেই জিনিসের দাম বাড়বে। ক্লিয়ার? চাহিদা যেরকম এই যে করোনা আসলে আমরা যে মাস্ক, প্রথম দিকে মাস্ক কেনার লোক অনেক, মাস্কের চাহিদা বেশি কিন্তু যোগান ছিল না, তখন একটা মাস্কই ৮০ টাকা দিয়ে, যে সাধারণ নরমাল মাস্ক এখন বিক্রি হচ্ছে ১০ টাকা, ১৫ টাকা, ৬০ টাকা এইরকম, সেগুলো ৮০ টাকা করে, ৮০, ১০০ টাকা করে ছিল। তার মানে যোগান কম ছিল, চাহিদা বেশি ছিল। কিন্তু চাহিদা কম আর যোগান বেশি, তাহলে মূল্য কমে যাবে। তার মানে এখন মাস্কের সরবরাহ, যোগান বেশি কিন্তু সবার বাড়িতে ২-১টা করে আছে, চাহিদা কম। তাহলে এখন যে ৮০ টাকার যে মাস্ক, এখন ১০ টাকা, ১৫ টাকায়, ১৫ টাকায় দুটা দিচ্ছে। কিন্তু সেটা একটা করে দামই ছিল ৮০ টাকা করে, আমি কিনেছি প্রথম দিকে ৮০, ৮৫, ৯০। তাহলে ব্যাপারটা কি কারণে এটা হয়েছে? এখন যোগান অ্যাভেলেবল কিন্তু চাহিদা নাই তো, যোগান আছে, তাহলে পণ্যের মূল্য কমে যাবে। ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির ফলে একটা দামে উপস্থিত হয়। আমরা যখন বাজারে কিনতে যাই, একটা বিক্রেতা একটা দাম বলে, ক্রেতা একটা দাম বলে, দড়ি টানাটানির মতো, যে হ্যাঁ কম করেন, কিছু কম করেন, মানে আর কম করেন না, এত না এত। সেও একটু কমছে, যাই দাম চাইলে কমলো, আর যাই কিনতে চাচ্ছে তাও একটু বাড়লো। যেরকম কোনো গরু, ছাগল এগুলো কিনতে গেলে আরো বেশি হয় দরাদরি, এবং কাঁচা বাজারে গেলে ভাই একটু কম করেন, এ করেন। তাহলে দুইজনের মধ্যে যখন একটা একটা পয়েন্টে আসে, তখন সেটাতে ভারসাম্য নির্ধারণ হয়। না ঠিক আছে, আমি এই দামে নিব বা এই দামে দিব, রাজি হলে তাহলে ঠিক ঠিক আছে। যেরকম আমি আজকে বলি, আজকে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আজকে বাজারে যেয়ে আমি আপেলের দাম বলছি, কি করে কেজি? বলছে যে ১৭০ টাকা কেজি। আমি বললাম না ১৭০ টাকা এত তো দাম না, দাম তো কম আছে, আমি গতদিন ১৬০ টাকা করে কিনে নিয়ে গেলাম, আপনি ১৭০ টাকা চাচ্ছেন। বলছে না দিব না, আমি চলে যাচ্ছি। তখন বলছে ঠিক আছে কতখানি নেবেন? আমি বললাম হাফ কেজি নেব। তো বলছে ঠিক আছে আসেন, আমি ১৬০ টাকায় দিব। তাহলে এই যে ১৬০ টাকাতে দিতে রাজি হলো, তাহলে একটা দামে নির্ধারিত হলো চাহিদা এবং যোগান, তাহলে এক জায়গাতে হলো, তাহলে ১৬০ টাকাতে একটা ভারসাম্য বিন্দু তৈরি হলো। এটাই হলো বাজার ভারসাম্য। ক্লিয়ার? আসি আমরা এখন দেখি বাজার ভারসাম্য নির্ধারণ অথবা বাজার ভারসাম্য কেন চাহিদা রেখা যোগান রেখার ছেদ বিন্দু দ্বারা নির্ধারিত হয়। আমি বললাম চাহিদা যোগানের ছেদ বিন্দুতে বাজার ভারসাম্য নির্ধারিত হবে, এবং বাজার ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু স্লাইডের চিত্রটাকে লক্ষ্য করো, তাহলে এই জিনিসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তাহলে কি হবে সেটা দেখো। আমরা কি বলছি? এই যে ডি ডি, এটা হলো চাহিদা রেখা, আর এস এস ড্যাশ হলো যোগান রেখা। এই দুটা রেখা কি হয়েছে? ই বিন্দুতে স্পর্শ ছেদ করেছে, তাহলে ই বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হয়েছে। ই বিন্দুতে দাম কি? পি পরিমাণ, ও পি পরিমাণ দাম, আর ও কিউ পরিমাণ হলো কি? ও কিউ পরিমাণ হলো যোগান, কোয়ান্টিটি, পরিমাণ। তাহলে ব্যাপারটা হলো কি, এইখানে চাহিদা এবং যোগান ইন্টারসেক্ট করার কারণে ই বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হয়েছে। যদি ই বিন্দুতে না হয়, পি পরিমাণ দাম, তারপরেও যদি যোগান বেশি হয়, শিক্ষার্থী ভালো করে চিত্রটা লক্ষ্য করো, তাহলে আমরা ব্যাপারটা বুঝে যাব। পি পরিমাণ দামে যোগান হলো ই পরিমাণ, এই যে ই বিন্দুতে ছেদ করেছে, তারপরেও যদি যোগান দিতে চাই, ঠিক আছে, যোগান দিতে চাই, ধরো পি ওয়ান দাম হলো, দাম বেড়ে গেল, দাম বাড়ার ফলে যোগান বেড়ে গেল, তাহলে P1N1 পরিমাণ যোগান, কিন্তু বাজারে চাহিদা আছে কত? P1M1। তাহলে এই যে M1 থেকে N1 একটা গ্যাপ সৃষ্টি হবে, এইটুকু পণ্য আর বিক্রি হবে না তো,
তার কারণ চাহিদা আছে P1 M1 পর্যন্ত, আর যোগান আছে তার চেয়ে বেশি, এই যে M1 থেকে N1 এতটুকু বেশি যোগান আছে। তাহলে আবার দাম কমে এসে নিচে নেমে আসবে, এই যে P এ নেমে আসবে, নিয়ে এসে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হবে। আবার ধরো P থেকে দাম কমে যদি P2 হয়, তাহলে আমার যোগান আছে P2 M2, আর চাহিদা কি হয়েছে P2 N2। তাহলে এই চাহিদা আমার বেশি কিন্তু যোগান কম, তাহলে M2 আর N1 এই পরিমাণ আমার গ্যাপ আছে, তাহলে চাইলেও আমি পাচ্ছি না, তাহলে ক্রেতাদের আরো বেশি দাম দিয়ে কিনতে হবে, তার মানে দাম আবার শিফটিং করে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা স্লাইডে আসি, তাহলে আমাদের বিষয়গুলো আরো বুঝতে সুবিধা হবে। এই যে আমরা বোর্ডে আসলাম, এটা বোঝা যাচ্ছে ও এক্স ওয়াই, তাহলে এই যে আমরা এটা ডি ডি ড্যাশ এস এস ড্যাশ, তাহলে ঠিক আছে। এখানে তাহলে আমরা কি বলেছি, সূত্রে তত্ত্বে বলেছি চাহিদা রেখা এবং ডিমান্ড রেখা। ডিমান্ড মানে চাহিদা, তাহলে চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে ছেদ করছে স্পর্শন, তাহলে এখানে ই বিন্দু এই যে ই বিন্দুতে স্পর্শ ছেদ করবে, তাহলে এখানে ভারসাম্য নির্ধারণ হয়েছে। তাহলে ভারসাম্য নির্ধারণ হলে এটা পি আর এইটা কি, ঠিক আছে। এদিকে দাম, এটা পরিমাণ, ঠিক আছে। তাহলে এই দিকে হলো আমার পরিমাণ 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 তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটা বোঝা যাচ্ছে, এইটা আমরা তাহলে এই জায়গাতে আমাদের ভারসাম্য নির্ধারণ হয়েছে। এখন ধরো যে এখানে P2 পরিমাণ দাম বেড়ে গেল, দাম বাড়লে যোগান বাড়বে নিয়ম মতে, তাহলে দাম বাড়লে যোগান বাড়লে এই যে এখান থেকে এই পরিমাণ আমাদের যোগান বাড়বে, কিন্তু দাম বাড়লে তো আবার চাহিদা কমে যায়, দাম বাড়লে চাহিদা কমে গেলে এইটুক আবার চাহিদা, এখান থেকে এইটুক চাহিদা, তাহলে এই যে এই জায়গা এখান থেকে এই পর্যন্ত তো আর বিক্রি হবে না, কারণ চাহিদা আমার এইটুক, আর যোগান আবার আমরা বেশি দিয়ে ফেলেছি, কোম্পানি বেশি যোগান দিয়েছে। তারপরে হবে কি, পণ্য যখন বিক্রি হবে না তখন আবার দাম কমাতে বাধ্য হবে, এখান থেকে দাম কমে এসে এখানে নেমে আসবে দাম, এখানে আসার ফলে এখানে ভারসাম্য নির্ধারণ হবে। যদি পণ্যের দাম কমায় দিই, এটা P1, আর এখানে বা P2 দাও, P2 এখানে যদি P1 দিই, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, আমার যোগান হলো এইটুক, দাম কমে গেলে যোগান কমে যাবে, তাহলে যোগান এইটুক, এখান থেকে এইটুক হলো যোগান, আর আমার চাহিদা, দাম কমলে চাহিদা বাড়বে, চাহিদা হলো এইটুক বেশি চাহিদা, কিন্তু এইটুক বেশি চাহিদা হলো কি, বাজারে তো পণ্যই নাই, তাহলে মূল বিষয়টা হলো বাজারে আমার পণ্যই নাই, আমার যোগান এতটুকু কিন্তু চাহিদা এতটুকু, তাহলে এতটুকু পণ্যের তো গ্যাপ আছে, থাকার ফলে কি হবে, তাহলে ক্রেতারা আরো বেশি দাম দিয়ে কিনতে চাইবে, যখন দাম বাড়ায় দিবে তখন আবার যোগান বাড়বে, যে এই বিন্দুতে আবার ভারসাম্য নির্ধারিত হবে। ক্লিয়ার? বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, খুব মজার বিষয়, বুঝলে খুবই খুবই মজা লাগবে। এখন আমরা আসি ভারসাম্য দামের উপর কর আরোপের ফল। তাহলে প্রিয় শিক্ষার্থী, কর আরোপের ফল আমাদের কি রকম হবে দেখো, ভারসাম্য দামের উপর কর আরোপের, কর যখন আরোপ করে কি বলেছে, কর কি, আগে এই জিনিসটা দেখি। জনসাধারণ প্রত্যক্ষভাবে সরকারের কাছে কোনো প্রত্যাশা ছাড়াই বাধ্যতামূলক যে অর্থ প্রদান করে সেটাই হলো কর। তার মানে সরকারে আমরা যে জল কর দিই বা ইউনিয়ন কাউন্সিলের কর দিই, ইনকাম ট্যাক্স দিই, সরকারের কাছে কোনো প্রত্যাশা ছাড়াই, কোনো সুযোগ সুবিধা কথা না ভেবেই বাধ্যতামূলক যেটা প্রদান করি সেটা হলো কর। জনসাধারণ প্রত্যক্ষভাবে সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা না নিয়ে বাধ্যতামূলক ভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। এখন মূল ব্যাপার যে কর যদি আরোপ করা হয় পণ্যে,
কোনো পণ্যের উপর, তাহলে কি হয় প্রতিবার বাজেট জুন জুলাই বাজেটে দেখো বাজেটে কি করা হয়, সেই বাজেটে কিন্তু কর রিভাইজ করা হয়, কোনো পণ্যের উপর কর কমানো হয়, কোনো পণ্যের উপর কর বাড়ানো হয়। তাহলে যখন এই কাজটা করে তাহলে কর কমালে পরে দাম কমে যায়, কর বাড়ালে দাম বেড়ে যায়। তাহলে কর আরোপ করলে মূলত ভারসাম্য দাম পূর্ব অপেক্ষা বেশি পায়। তাহলে কর যদি আমরা আরোপ করি তাহলে ভারসাম্য দাম পূর্ব অপেক্ষা বৃদ্ধি পায়, দ্রব্যের পরিমাণ পূর্ব অপেক্ষা কমে যায়। তাহলে যখন আমরা কর আরোপ করি তাহলে প্রাইস বেড়ে যায়, কর আরোপ করলে দাম বেড়ে যায়, আর যখন দাম বেড়ে যাবে তাহলে ক্রেতারা কম কিনবে। আমাদের চাহিদা তত্ত্বেই আছে দাম বাড়লে কি হয়, চাহিদা কমে যায়, আর দাম কমলে চাহিদা বেড়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে একটা লক্ষ্য করো এই চিত্রে, তাহলে এই যে ডিডি এটা হলো ডিমান্ড কার্ভ আর এসএস সাপ্লাই, তাহলে ছেদ করেছে কোথায়, ই বিন্দুতে। ই বিন্দুতে যখন ছেদ করেছে তখন ই বিন্দুতে যখন ছেদ করলো তাহলে এখানে ভারসাম্য, এই যে পি পি পরিমাণ দাম আর এম পরিমাণ হলো যোগান, ও এম পরিমাণ যোগান আর ও পি পরিমাণ হলো দাম। এখন ট্যাক্স আরোপ করার ফলে দাম কি বেড়েছে, P1, ওই দ্রব্যটারই দাম P1 হয়ে গেছে। তাহলে P1 যদি হয়ে যায় তাহলে তখন আমাদের এই যে ডিমান্ড কার্ভের এখানে এসে সেট করেছে, তার মানে দাম এখানে, তাহলে চাহিদা আমাদের কমে যাবে ও M1 পরিমাণ। তাহলে কি হবে, যোগান রেখা, নতুন যোগান রেখা এসে এখানে তখন ভারসাম্য বিন্দু তৈরি হবে। তাহলে মূল বিষয়টা হলো যে ভারসাম্য দামের উপর করের প্রভাব, যখন যখন আমরা কর আরোপ করব যখন দাম বেড়ে যাবে তখন যোগান রেখা নতুন করে ভারসাম্য সৃষ্টি করবে, কারণ দাম বেড়ে গেলে তখন ভোগ কমে যাবে। তো যাদের আয় সীমিত বা নির্দিষ্ট আছে তারা চাইলেই তো আর ব্যবহার করতে পারবে না, তখন তারা পরিমাণ কমা দিবে, তার মানে দাম বাড়ছে তখন যোগান কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে এই যে এই জায়গাতে এসে দাম সেট হচ্ছে, এই জায়গাতে পরিমাণ যোগান, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে ভারসাম্য নির্ধারিত হবে। তার মানে এই যে ইএফ এইটুক হলো করের পরিমাণ, এই যে এখানে এইটুক পরিমাণ দাম বাড়লো, ঠিক আছে, এই যে জি থেকে এফ এই পরিমাণ দাম বৃদ্ধি হয়ে গেল, করের প্রভাবে এই দাম বৃদ্ধি হয়ে গেল, দাম থেকে বেড়ে গেল, তাহলে বেড়ে যাওয়ার ফলে এই বিন্দুতে আমাদের ভারসাম্য নির্ধারণ হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি দেখলাম, যদি কর আরোপ করা হয় তাহলে কি হয়, পণ্যের দাম বেড়ে যায়, তাহলে দাম বেড়ে গেলে কি হয়, চাহিদা কমে যায়, চাহিদা কমে যাওয়ার ফলে নতুন করে ভারসাম্য তৈরি হয়, যোগানও নতুন করে সেট আপ হয়, হওয়ার ফলে আগের ভারসাম্য থেকে অন্য ভারসাম্য চেঞ্জ হয়ে যায়। এই যে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আসি, করের প্রভাব দেখলাম ভারসাম্যের ক্ষেত্রে, আর ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের প্রভাব। যদি ভর্তুকি প্রদান করে, সরকার অনেক সময় ভর্তুকি প্রদান করে, তাহলে ভর্তুকি প্রদান করলে অনেক জিনিসপত্রের যখন দাম বেড়ে যায় সেগুলো ভর্তুকি প্রদান করে, যেরকম শাড়ির ওপর আরো অন্যান্য জিনিসের ওপর সরকার অনেক সময় ভর্তুকি প্রদান করে। তাহলে এই ভর্তুকি প্রদান করলে কি বিষয়গুলো দাঁড়ায় সেগুলো আমরা একবার দেখি। সাধারণত ভর্তুকি প্রদান করলে কি হয়, দাম কমে যায়। কোন জিনিসের উপর যদি সরকার ভর্তুকি প্রদান করে, সাবসিডি দেয়, তাহলে সাবসিডি দিলে কি ঘটনা দাঁড়ায়, ওই পণ্য বা দ্রব্যের দাম কমে যায়। দাম কমে গেলে কি হবে, চাহিদা বেড়ে যায়, দাম কমলে চাহিদা বাড়ে, আর দাম বাড়লে চাহিদা কমে। তাহলে ভর্তুকি দিলে দাম কমে যায়, দাম কমে গেলে চাহিদা বাড়ে, আর চাহিদা যদি বাড়ে তাহলে সেইখানে নতুন ভারসাম্য বিন্দু তৈরি হয়। তাহলে ভারসাম্য কোথায় হবে, আমরা আগেই জানি চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে সেট করে সেখানেই ভারসাম্য নির্ধারিত হয়। কি বললাম, যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা সেট করে সেখানে। তাহলে প্রথমে দেখো ডিডি এটা চাহিদা রেখা, যোগান রেখা এসএস সেট করেছে কত, ই বিন্দুতে, তাহলে ই বিন্দুতে ভারসাম্য, তাহলে ওপি দাম আর ও এম পরিমাণ চাহিদা আছে, যোগান এবং চাহিদা এখানে ভারসাম্য। এখন ভর্তুকি দেওয়ার ফলে কি হয়েছে, দাম কমে P1 হয়েছে, P1 হওয়ার ফলে তাহলে কি হয়েছে, আমাদের এখন চাহিদা বেড়ে যাবে, চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখাকে কি এফ বিন্দুতে সেট করেছে, এফ বিন্দুতে সেট করার ফলে তাহলে যোগান এই পরিমাণ এখন যোগান হবে, তাহলে এফ বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হয়েছে। তাহলে কি হলো, তাহলে ও P1 পরিমাণ দাম আর আমাদের চাহিদা এবং যোগান M1 পরিমাণ, M1 পরিমাণ হলো যোগান দিচ্ছে,
চাহিদা দিচ্ছে। তাহলে চাহিদা যোগানের সমতা হলে পারে সেট করবে। তাহলে ই বিন্দুতে প্রথমে ভারসাম্য ছিল, আর যখন ভর্তুকি প্রদান করছে তখন এফ বিন্দুতে এসে ভারসাম্য হচ্ছে। তার মানে আমার দাম ই জি পরিমাণ দাম ভর্তুকি দিল, দেওয়ার ফলে দাম কমে গেছে। ই জি পরিমাণ ভর্তুকি দেওয়ার ফলে দামের লেভেলটা কমে যাওয়ার ফলে আমাদের চাহিদাটা, এবং এই যে জি এফ এই পরিমাণ চাহিদা বেড়েছে, এই যে জি এফ এই পরিমাণ চাহিদা আমাদের বেড়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি এই চ্যাপ্টারে। আমরা কি আজকে পড়লাম? যোগান বিধি এবং যোগানের স্থিতিস্থাপকতা, এবং যোগান কিভাবে ভারসাম্য নির্ধারণ করে চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য বিন্দু। তাহলে আমরা প্রথম থেকে দেখি আমরা আজকে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, এক ঝলক দেখে নিই। আমরা দেখো, প্রথমে দেখলাম যোগান বিধি কি জিনিস আমরা বুঝলাম, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন বা পার্থক্য বুঝলাম। তারপরে কি যোগান বিধির ব্যতিক্রম, যোগান ফাংশন, সিঙ্গেল ফাংশন আর মাল্টিপল ফাংশন আমরা দেখলাম। যোগান রেখা স্থানান্তরের কারণ, বাম দিকে এবং ডান দিকে কিভাবে স্থানান্তর হয়, কর আরোপ করলে এদিকে চলে আসে আবার এদিকে চলে যেতে পারে, কি কি কারণে সেটা দেখলাম। যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয় সেটাও দেখলাম। যোগানের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতার প্রকার, একক স্থিতিস্থাপক, এককের অধিক, একক অপেক্ষা কম, অসীম স্থিতিস্থাপক এবং শূন্য স্থিতিস্থাপক। তাহলে আমরা 5 ধরনের স্থিতিস্থাপক দেখলাম যোগানের। বাজার ভারসাম্য, বাজার দাম নির্ধারণ। বাজার ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়? চাহিদা যোগানের সেট বিন্দুতে বাজার ভারসাম্য নির্ধারণের বিষয়টা দেখলাম, কিভাবে কাজ করছে। দাম বেড়ে গেলেই ভারসাম্য নির্ধারণ হবে না এবং কমে গেলেও হবে না, চাহিদা যোগানের এর কারেকশন হয়ে একটা ভারসাম্য বিন্দুতে চলে আসে। আমরা দেখলাম চিত্রের মাধ্যমে ভারসাম্য দামের উপর আমরা করের প্রভাব, কর আরোপ যদি কোনো পণ্যের উপর হয় তাহলে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়, আবার যদি কোনো পণ্যের উপর ভর্তুকি দেওয়া হয় তাহলে সাধারণত দাম কমে যায়, তাহলে কমে গেলে ভারসাম্য বিন্দু কিভাবে নির্ধারিত হয় তা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আলোচনার তথ্যসূত্র তোমাদের দিলাম, এবং এই বই ছাড়া অন্যান্য বইও তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো বাংলা বইই আছে বা ইংলিশ বইও আছে, এই বিষয়গুলো যে যেরকম ভাবে পড়ো অসুবিধা নাই, একই ধরনের চিত্র আছে, বর্ণনা। তোমরা বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আমরা আজকে একবারে এর শেষ প্রান্তে আসছি। আমরা সামনের ক্লাসে একটা নতুন বিষয়, নতুন অধ্যায় নিয়ে আসব। তোমরা সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকো। তোমাদের জন্য অনেক প্রীতি, শুভেচ্ছা থাকলো। তোমাদেরকে অশেষ ধন্যবাদ যে তোমরা এত কষ্ট করে ক্লাসগুলো করছো সুন্দরভাবে। তোমরা ভালো